রোববার থেকে সারা দেশে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট, মার্কেট ও বিপণী বিতান বন্ধ করতে হবে। তবে আওতার বাইরে থাকবে ফার্মেসি ও খাবার দোকান। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া শুক্রবার থেকে শপিং মল সহ সকল দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। ৬টার পরে কোনো মার্কেট চলবে না। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জ্বালানি সাশ্রয়ে স্কুল পর্যায়ে ইলেকট্রনিক বাস চালু করার প্রস্তাব দেওয়া হয়। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। সরকারি ব্যয় কমাতে আগামী ৩ মাস নতুন কোনো সরকারি যানবাহন, নৌযান কিংবা আকাশযান কেনা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন, সংসদ পরিচালনায় সরকারি দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে এই নেতা জানান, দাবি আদায়ে রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। খায়রুল ইসলামের রিপোর্ট। সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় হামিদুর রহমান আজাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে 3 দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তিতে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। কেন এই কথা বল?
খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সমঝোতা না চাইলে ইরানকে আদিম যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণ জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই হুমকির সাথে ট্রাম্প দাবি করেন যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পেন্টাগন। ইরানের মজুত করা ইউরেনিয়াম ও খনিজ সম্পদ দখলের আকাঙ্ক্ষাও লুকাতে পারেননি তিনি। জবাবে তেহরান বলছে তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে। এদিকে ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম ধস নেমেছে শেয়ার বাজারেও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২০ মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী পক্ষ। যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে তিনি জানান তাদের হামলায় ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন আলোচনায় না আসলে দেশটিতে হামলা চালিয়ে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ট্রাম্পের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় ছিল, তাই এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। যদিও এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান এই দাবি মিথ্যা বলে জানান। এদিকে ট্রাম্পের ভাষণে কোনো সুনির্দিষ্ট যুদ্ধবিরতি বা সমাপ্তির পরিকল্পনা ছিল না উল্লেখ করে আইন প্রণেতাদের একাংশ বলেন প্রেসিডেন্টের এসব দাবির বেশিরভাগই মিথ্যাচার। ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। কাতার জানায় তাদের একটি এলএনজি-বাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া বাহরাইন তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শত্রুপক্ষের হুমকির জবাবে ক্রমান্বয়ে হামলা আরও বাড়ানো হবে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে পুরো অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার কোনো ঘোষণা না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও ৫% বেড়েছে। ট্রাম্প বিজয়ের কথা বললেও বাস্তবে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দখলে নিতে এখনো মরিয়া ট্রাম্প। একই সাথে রেজিম চেঞ্জের যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মোজতবা খামেনি, সেই শাসন কাঠামো এখনো অটুট রেখেছে বলেও মনে করছেন বোদ্ধারা। ফলে যুদ্ধের গতিপথ কোন দিকে যায় তা অনেকটাই অনিশ্চিত। জাহিদুল আলম, এটিএন বাংলা।